এই ভিডিওতে এমন এক ব্যক্তির কথা বলবো যার কারণে জাপান দেশটা বাংলাদেশের বন্ধু। আরও বাংলাদেশের বিভিন্ন খারাপ সময়ে তারা সবসময় পাশে থাকে। কি কারণে পাশে থাকে, কোন ব্যক্তির কারণে পাশে থাকে, আর ওই ব্যক্তির গ্রামটা থাকছে আজকের এই ভিডিওতে। আগে বলুন তো, আপনি কি এই লোকটাকে চেনেন? অবশ্যই না। 90% লোকে হয়তো এই লোকটাকে চেনেন না। আর এইবার বলুন, আপনি কি জাপান দেশটাকে চেনেন? অবশ্যই হ্যাঁ, কারণ জাপান দেশটা পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ। মানে প্রযুক্তিগত উন্নয়ন দিক থেকে জাপান অনেক ভালো রাষ্ট্র। আপনি যখন জাপানে যাবেন বা যারা জাপানে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে খোঁজ নিয়ে দেখবেন যে এই লোকটার ছবি দেখিয়ে জাপানিদের শুধু একবার বলবেন যে ইনি কে, হয়তো জাপানিরা সাথে সাথে উত্তর দেবে ইনি ডাক্তার রাধা বিনোদ পাল। রাধা বিনোদ পালকে চেনার অনেক কারণ আছে। আজকে আমরা চলে যাব সেই ডক্টর রাধা বিনোদ পালের গ্রামে। ওখানে তিনি জন্মগ্রহণ করেন। সেই গ্রামটি হচ্ছেন কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা কাকিলাদহ গ্রামে। আজকে আমরা সেখানেই যাব আর তার বাসভূমি দেখব। আর প্রতি বছর রাধা বিনোদ পাল যেদিন জন্মগ্রহণ করেন, প্রতি বছর জাপান থেকে লোক আছে সেই ডক্টর রাধা বিনোদ পালের জন্মস্থানে কাকিলাদহ গ্রামে। ওখানে আমরা যাব। বেশি কথা না বলে চলুন যা যাক। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এমন একটি জায়গা থেকে। আমার পিছনে চুয়াডাঙ্গার শেষ আর এইদিকে কুষ্টিয়া জেলার শুরু। আর পিছে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা একবারে চলে গেছে মাথাভাঙা হাটবয়েলের নদীতে সংযুক্ত হয়েছে ওখান থেকে। আর আমার সাথে আছে আমার বন্ধু। বেশি কথা না বলে চলো চলে যাই আমরা। আমরা কাকিলাদহ গ্রামের এই যে ফকির মোড় আছে, এই ফকির মোড়ে চলে এসেছে। এখান থেকে এখন নির্দিষ্ট স্থান জানবো, জেনে সেখানে চলে যাব। আসসালামু আলাইকুম। জায়গা বলছে যে ডাক্তার রাধা বিনোদ পালের সে পুকুর কোন জায়গায়? অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি খোঁজাখুঁজির পর এবার চলে আসি আমরা কাঙ্ক্ষিত জায়গায়। রাধা বিনোদ পাল এত জনপ্রিয় কিসের জন্য ছিলেন, চলুন জেনে আসি এইবার। রাধা বিনোদ 1946 সালে এপ্রিল মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক মামলা টোকিও ট্রায়ালসের একমাত্র ভারতীয় বিচারক হিসেবে জায়গা পেয়েছিলেন রাধা বিনোদ পাল। টোকিও ট্রায়ালে অন্য বিচারপতিদের বিরোধিতা করে মতামত দিয়েছিলেন তিনি। বিচারে তিনি বলেছিলেন, জাপানে একমাত্র দেশ নয় যারা এই ধরনের অপরাধ করেছে, বরং জাপানের বিচার করতে বসা মিত্রপক্ষের অনেকেই যুদ্ধের সময় একই ধরনের অপরাধ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগগুলো 3 ভাগে বিভক্ত ছিল: শান্তি বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। ট্রাইব্যুনালের অধিকাংশ বিচারক যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং শান্তি বিরোধী অপরাধের দায়ে জাপানের নেতাদের দোষী সাব্যস্ত করলেও রাধা বিনোদ পালের রায় ছিল তাদের বিপরীত। সাহসী এই বিচারক সে সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার কথা ট্রাইব্যুনালে স্মরণ করিয়ে দেন। ওই হামলাকে নাৎসি অপরাধের সঙ্গে তুলনা করে তিনি জোর গলায় বলেছিলেন, হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ নৃশংসতা। 1952 সালে টোকিও ট্রায়ালের বিচারের রায় মেনে নিয়ে সান ফ্রান্সিসকো শান্তি চুক্তিতে স্বাক্ষর করে টোকিও। আর এর মধ্য দিয়েই জাপানে মার্কিনীদের দখলের দিন শেষ হয়। অনেকে মনে করেন টোকিও ট্রায়ালে এই বাঙালি বিচারকের দৃঢ় অবস্থানের কারণেই জাপান অনেক কম ক্ষতিপূরণের উপর বেঁচে গিয়েছিল। নয়তো যে ক্ষতিপূরণের বোঝা মিত্রপক্ষ ও অন্য বিচারকরা চাপিয়ে দিতে চেয়েছিলেন, তার দায় এখন পর্যন্ত টানতে হতো জাপানকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। রাধা বিনোদ পাল 1886 সালে এই কাকিলাদহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার পিতৃক ভিটা ছিল সেই স্থানে। শুধু সেই স্থানের তার কোনো কিছু আজ স্মৃতি জড়িত নেই, শুধু এই একমাত্র এই পুকুর ছাড়া। রাধা বিনোদ পালের যে জন্মদিন হয়, সেই জন্মদিন উপলক্ষে জাপানিরা অনেকেই আসে এই জায়গাতে। এসে দেখার মতো কিছুই পায় না, শুধু এই পুকুরটি ছাড়া। আমাদের সরকারের একটা উচিত ছিল যে রাধা বিনোদ পাল এত একটা বড় মাপের মানুষ, মানে এত তাকে জাপানিরা স্মরণ করে, সবাই সব জায়গায় নাম ডাক,
সেই উপলক্ষে এখানে আজকে কোনো কিছুই নেই। এই সেই ধ্বংসযুক্ত পুকুরের পাড় ঘাট আছে, কি বলবো, দেখে খুবই খারাপ লাগলো। আমরা যখন আসি তখন ভাবছিলাম যে আজও তার স্মৃতি হিসাবে অনেক কিছু আছে, কিন্তু এই গ্রামের লোকেরাই অনেকেই চেনে না রাধা বিনোদ পালকে। আর হ্যাঁ, রাধা বিনোদ পাল 1967 সালে মৃত্যুবরণ করে। তিনি কর্মজীবন ত্যাগ করে পুরাপুরিভাবে ইন্ডিয়াতে সেটেল হয়ে যায়, ওখানে বসবাস করেন। তার মেয়ে আছে, ছেলে আছে। মেয়ে আছে মূলত 9টি মেয়ে, আর ছেলে 5টি, মোট 14টি সন্তান রাধা বিনোদ পালের। আজ সে জায়গায় কিছুই নেই। অনেক কষ্ট লাগলো এই জায়গাটি দেখে, যে তিনি বাংলাদেশের অন্যতম একটা লোক ছিল, সেই জায়গাটাতে আজকে সরকার ব্যবস্থা কিছুই নেই, শুধু ধ্বংসলীলাই আছে তার। এই গ্রামটি মূলত তালের রসের জন্য অনেক জনপ্রিয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা যেমন, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রাম শহর থেকে এই কাকিলাদহ গ্রামে মূলত তালের রস খেতে আসে। দেখতে পাচ্ছেন আমার পিছে, সামনে, সাইডে শুধু তালেরই গাছে ভরা। এই কাকিলাদহ গ্রামে 10,000-এরও বেশি তাল গাছ আছে। যখন তালের রসের সিজন হয়, এখানে 4 মাসে প্রায় এই গ্রামের লোকজন 2 কোটি টাকা আয় করে থাকে। তালের রস কিন্তু আর কিছুদিন পরে সরবরাহ করা হবে। এই অঞ্চলে মূলত এপ্রিল মাসের পরের দিকে আর মে মাসের শুরুতে তালের রস পাওয়া যায়। আমরা আসি মাঝে সাঝে রস খেতে। এখানকার গ্রামে ফকির মোড় আছে, ওখানে মূলত তালের রস অনেক থাকে, ওখানে বেশি পাওয়া যায়। আর এই গ্রামে আসলে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশেও অনেকে রস নিয়ে থাকে। রসের দামও খুব একটা বেশি না, 10 টাকা গ্লাস। তাল গাছ দিয়ে ঘেরা গ্রাম দেখতে যে কত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না, আজকেই দেখলাম। অস্থির লেভেলের সুন্দর। আপনি যদি তালের রস লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কাকিলাদহ গ্রামে আসবেন, এসে এখানকার রস খাবেন, দেখবেন যে কত সুন্দর স্বাদ আর কি। বাই বাই, কাকিলাদহ গ্রাম, খুবই ভালো লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের টিআর বয়েস চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।